আর শারীরিক দোষে বাচ্চা হবে না সেটা ভাবার সময় বোধ হয় এতদিনে শেষ হয়েছে রাতুল। একটু বিরক্তি আর শ্লেষ মিশিয়েই কথাটা বলল সুমি। তোমাকে কোনোদিনই তোমার পরিবার কাঠগড়ায় দাঁড় করাবে না, সেটা আমরা দুজনেই খুব ভালো করে জানি। বারবার মাদুলি, কবচ ধারণ আর ডাক্তারি পরীক্ষার সম্মুখীন আমাকেই হতে হয়েছে রাতুল। আমি মেনেও নিলাম না হয় আমারই শারীরিক সমস্যা, কিন্তু তারপরেও তো একটা কিন্তু থেকেই যায়। রাতুল এই বহু আলোচিত বিষয়ে এই 5 বছরে চূড়ান্ত অভ্যস্ত হয়ে গেছে, তাই আর সুমির কথায় কর্ণপাত করার প্রয়োজন মনে করে না। হঠাৎ ওই কিন্তুটার মাঝখানে প্রবেশে ও খবরের কাগজ থেকে চোখ তুলে সুমির দিকে তাকালো। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। রাতুলের মা বা পিসিরা ওদের সন্তান হচ্ছে না বলে সুমিকে অনেক পরীক্ষায় বসিয়েছে। তার ক্ষোভটা মাঝে মাঝেই সুমি রাতুলের ওপর দিয়ে লাভার মতো করে বের করে। রাতুল মাথা নিচু করেই মেনে নেয়। সত্যি সুমির কষ্টের জায়গাটা দেখতে পায় রাতুল, কিন্তু মায়ের কথাটাও বুঝতে পারে। রাতুল তাদের একমাত্র সন্তান, তাই নাতি নাতনির মুখ দেখার শখ তাদেরও, বিশেষ করে যখন জীবন একটা একটা করে দিন আয়ু তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। রাতুলের বাবা এসব নিয়ে কষ্ট পেলেও সুমিকে কোনোদিন কিছু বলেনি, আবার মায়ের এই মাদুলি পাথরেও অবিশ্বাস করেনি। রাতুল সুমির দিকে চোখ তুলে তাকাতেই সুমি বলল, আমার একটা বেবি চাই। রাতুল হেসে বলল, সুমি, ছেলে মানুষই নয়, এটা কোনো গহনা বা শাড়ি নয় যে চাই বলে কিনে আনবে। আর আমি বলেছি ওই সার্গেট মাদার, পরে আইনি ঝামেলা, আমি এসব পছন্দ করি না। এই নিয়ে আর আলোচনা করো না, একটা ছুটির দিন, একটু শান্তি দাও। সুমি বলল, রেডি হয়ে নাও, আমরা বেরোবো। রাতুল ভাবল, যাক, অন্তত বেবির কথাটা বুঝেছে। এখন কোনো শপিং মলে শপিংয়ে যেতে হবে রাতুলকে। সকাল 9:45টায় রাতুল আর সুমি গাড়ি স্টার্ট করলো। সুমি বেরোনোর আগে মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। মা বলল, কোথায় যাচ্ছিস? সুমি বলল, এসে বলবো মা। অনেকদিন পর লং ড্রাইভে। রাতুলও খুব খুশি। সুমির ইনস্ট্রাকশনে গাড়ি চালাচ্ছে রাতুল। সুমি বলে দিচ্ছে ঠিকানাটা। হয়তো কোনো বান্ধবীর বুটিক ওপেনের অনুষ্ঠান আছে। সুমির মুখটা খুব খুশি খুশি লাগছে। অনেকদিন পর বেশ ক্লান্তিমুক্ত মনে হচ্ছে। দীর্ঘদিন ধরে রাতুল আর সুমির একসাথে বাইরে বেরোনো মানেই কোনো ডাক্তারের চেম্বার হয়ে দাঁড়িয়েছিল। একটা ওষুধের গন্ধ আর একটা সাদা কাগজের প্রেসক্রিপশন, বেশ কিছু নেগেটিভ রিপোর্টের ভারাক্রান্ত মন। রাস্তাটি শহর থেকে বেরিয়ে গিয়ে নিজেকে স্বতন্ত্র করে তুলেছে। দুধারে সবুজের সমারোহে আর বুনো মেঠো গন্ধে একটা অন্যরকম পরিবেশ। রাতুল ব্রেক কষে গাড়িটাকে দাঁড় করল একটা রাস্তার ধারে, নাম না জানা হলুদ ঝুড়ি ফুল ধরে থাকা গাছের সামনে। হলুদ রং সুমির বরাবরের পছন্দের। হলুদ রঙের একটা অদ্ভুত বিশেষত্ব আছে, রঙের বেশি কমে অর্থ বদলে যায়। কাঁচা টকটকে হলুদ মঙ্গলের বার্তা বহন করে, আর একটু ফ্যাকাশে হলুদ একটা দিনের শেষ। পাতা ঝরে যাওয়ার হলুদ মানেই পুরনোর জন্য মন খারাপের পাশাপাশি নতুনের আগমন। আজ সুমি একটু বেশিই খুশি যেন, হয়তো কোনো পুরনো বান্ধবীর নিমন্ত্রণ। রাতুল ইচ্ছে করেই কিছু জানতে চায়নি। সুমির ওকে দিতে চাওয়া সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে যে। দাঁড়াও দাঁড়াও, এসে গেছি, সুমি বলল। বেশ কিছুটা ফাঁকা জায়গার মাঝে একটা সাদা রঙের দোতলা বাড়ি। কোথাও কোনো বুটিকের লক্ষণ তো রাতুল দেখতে পাচ্ছে না। গাড়ি থেকে নেমে সুমি কোনো দিকে না তাকিয়েই বাড়িটার দিকে হাঁটতে শুরু করলো। ওকে অনুসরণ করলো রাতুল। মাঠের মধ্যে বেশ কিছু বাচ্চা খেলছে, কোনো কিডস স্কুল বোধ হয়। ভুলটা ভাঙল ওপরের লেখাতে চোখ পড়তে। এরাও ঈশ্বরের সন্তান, বাঁচার অধিকার এদেরও আছে। তার মানে সুমি এই অনাথ আশ্রমে আগেও এসেছে। দুজন মহিলাকে দেখে ও ঘাড় নেড়ে হাসল। সুমি একজন ভদ্রলোককে কিছু বলায় সেই ভদ্রলোক একটা লাল ফ্রক পরা মাস 5-এর ছোট্ট মেয়েকে নিয়ে এসে রাতুলের কোলে দিল।
প্রথমে তো রাতুল বুঝতেই পারছিল না অত ছোট বাচ্চাটাকে কিভাবে কোলে নেবে। হাতের ফাঁক দিয়ে যদি পড়ে যায় বা রাতুল যদি ফেলে দেয়। কিন্তু আশ্চর্যভাবে সুমি রাতুলের হাতের নিচে নিজের একটা হাত রাখল। ছোট্ট বাচ্চাটা ঘুমের ঘোরেই একবার রাতুলের দিকে চোখ মিলে তাকিয়ে ফিক করে ফোকলা মারিতে হেসে দিল। রাতুলের একটা আঙুল নিজের পুঁচকে আঙুল দিয়ে ধরে রইল। সত্যি বলতে কি রাতুল কোনোদিন এত ছোট বাচ্চা কোলেই নেয়নি। কেমন একটা অন্যরকম অনুভূতি। সুমি কানের কাছে এসে বলল, কয়েকদিন পরেই আমাদের মেয়ে হবে। কোর্টে গিয়ে কয়েকটা আইনি বিষয় ক্লিয়ার করতে হবে, ব্যাস। আর কিছু ডোনেট করতে হবে এই অনাথ আশ্রমে। রাতুল কোনো কথা না বলে শুধু ওই বুজে থাকা লাল ফ্রক পরা মেয়েটার দিকে তাকিয়ে আছে। রাতুলের দুটো চেটোই ওপর কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা। জানেও না তাকে বিছানা থেকে তুলে আনা হয়েছে। কোনো মানুষের পা যে এত পুটকে হতে পারে তা রাতুল এই প্রথম এত কাছ থেকে দেখল। পায়ের তলাটা আবার লালচে গোলাপি। মেয়েটা ছোট্ট করে একটা আড়মোড়া ভেঙে জেগে উঠল। ভ্যা করে কাঁদতে গিয়েও কি মনে হতে আবার হাসল রাতুলকে দেখে, যেন ওর কত দিনের পরিচিত আপনজন। আশ্রমের কর্ণধার এসে ঢুকলেন অফিসে। ভদ্রলোক বেশি কথা বলা বোধহয় পছন্দ করেন না। একটাই কথা বললেন, কাঠখড় পুড়িয়ে সন্তান দত্তক নিচ্ছেন নিজেদের মাতৃত্ব বা পিতৃত্ব পূরণের আশায়। কখনো নিজেদের গর্ভের সন্তান পেলে একে অবহেলা করবেন না বা বোঝা মনে করে রাস্তায় বের করে দেবেন না। আমার আশ্রম থেকে বেরিয়ে যাওয়া প্রত্যেকটি শিশুর খবর আমার কাছে আছে। রাতুল আর সুমি মন্ত্রমুগ্ধের মতোই কতগুলো কাগজে সই করলো। রাতুল নিজের কার্ড বের করে পেমেন্ট কমপ্লিট করলো। রাতুলের ভীষণ ইচ্ছে করছে এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি নিয়ে গিয়ে ওর বালিশের পাশে শুইয়ে দেয়। কিন্তু ওই ভদ্রলোক বললেন, আপনাদের সাথে অমুক তারিখে কোর্টে দেখা হবে। অগত্যা পুচকুটাকে ওদের কাছে রেখেই ফিরে আসতে হলো। গাড়িতে ফিরতে ফিরতে সুমি বলল, কিন্তু তোমার বাবা মা মানবে না গো। বংশের রক্ত নয় বলে প্রথমেই বাধা আসবে জানো। রাতুল অন্যমনস্কভাবে বলল, হয়তো আসবে। আচ্ছা সুমি, আমি তো ওর বাবা নই, তাহলেও কি ও আমাকে বাবা ডাকবে? সুমি ঘাড় নেড়ে বলল, আমি যেদিন যে মুহূর্ত থেকে মা হব তুমি ঠিক সেই মুহূর্তে বাবা হবে, বুঝলে? রাতের খাবার টেবিলে সুমি বলল, মা, একটা কথা আমি তোমাদের বলিনি, আজ বলবো। শাশুড়ি মা খুব আগ্রহ সহকারে বললেন, কোনো ভালো খবর আছে সুমি? তবে কি ভগবান আমার ডাক শুনল? তোর কোলে কি সন্তান আসতে চলেছে? এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করার পর সুমির মুখের দিকে তাকিয়ে রইলেন প্রত্যাশিত খবরটা শোনার জন্য। সুমি খুব ধীরে ধীরে বলল, তুমি ঠিকই বলেছ মা, আমি সত্যিই মা হতে চলেছি। সত্যিই তোমার ডাক ঈশ্বর শুনেছেন। কিন্তু একটাই কথা, যে আসছে সে আমার আর রাতুলের রক্তের সন্তান নয়। আমরা একটা মেয়ে দত্তক নিচ্ছি বাবা। রাতুলের বাবা চমকে উঠেছিলেন। সামলে নিয়ে বললেন, তোমাদের জীবনের সিদ্ধান্ত এটা, শুধু তোমরাই নিতে পারো। মায়ের মুখটা নিমেষে অন্ধকার হয়ে গেল। সংস্কারী মন, একটু তো সময় লাগবেই। সমস্ত ফর্মালিটিস মেনে ছুটকিটাকে বাড়ি নিয়ে আসতে বেশ কিছুদিন লেগে গেল সুমি আর রাতুলের। প্রতিবেশীদের কৌতূহলের অবসান করার দায়ভার যেহেতু সুমির নয়, তাই ওর এটা আমার মেয়ে এই সংক্ষিপ্ত উত্তরে তারা খুশি হলেন না। রাতুল অফিস থেকে ফিরে টিভির ঘরে বেশ কিছুক্ষণ কাটিয়ে তবেই বাইরের ড্রেস ছাড়ত। আজকাল সম্পূর্ণ টানে অফিস থেকে ফিরে সোজা ঢুকে যাই বাথরুমে। চেঞ্জ করে ওকে কোলে নিয়ে আদর না করে ওর শান্তি নেই। সুমি আর রাতুলের মাঝখানে একটা ছোট্ট পরী এসে যেন ওদের দুঃখটাকে সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। নামটা রাতুলের রাখা। সুমি তো বাড়িতে তনি বলেই ডাকে। শুধু মা এখনও কোলে নেয়নি সম্পূর্ণাকে। কষ্ট হয় সুমির, কিন্তু আদর তো আর সিদ্ধান্ত নয়।
যে জোর করে আদায় করবে? হঠাৎ সেদিন সুমি ঠিক আন্দাজ করতে পারেনি দুধের টেম্পারেচারটা। টনির মুখে ফিডারটা দিতেই ও কেঁদে উঠেছে, কোকিয়ে কেঁদে চলেছে। মা পাশের ঘর থেকে ছুটে এসেছে। সুমির হাত থেকে ফিডারটা নিয়ে এক ফোঁটা দুধ হাতে ফেলেই চিৎকার করে উঠলেন, কবে আর জ্ঞান হবে? মেয়েটাকে পুড়িয়ে মারবি? এত গরম খাবার! এক হ্যাচকায় সুমির কোল থেকে টনিকে নিয়ে মুখের মধ্যে জল দিতে লাগলেন। টনিও চুপ করে গেল। কে জানে ব্যথা কমলো বলে, নাকি একটা নতুন কোলের আদরের স্বাদ পেল বলে। আজ সকাল থেকেই মা নাতনিকে কোলে নিয়ে বেশ করে তেল মাখাচ্ছে আর বলছে, জানিস তোর বাবাকেও আমি এমনি করে তেল মাখিয়ে দিতাম। ডাক্তার সুমিকে বেবিকে তেল মাখাতে বারণ করেছিল, কিন্তু সুমি মাকে নিষেধ করল না। মায়ের এই স্নেহটার থেকে টনিকে বঞ্চিত করতে চায় না সুমি। যদি তেল সামান্য ক্ষতিও করে, তা ঠাকুমার যত্নে পূরণ করে দেবে নিশ্চয়। টনি ঠাকুমার কোলে হাত পা ছুঁড়ে ছুঁড়ে তেল মাখছে। টনির দাদু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে 5 মাসের মেয়েকে দিয়ে দাদু ডাকটাই প্রথম উচ্চারণ করানোর। বুনো আকন্দ ফুলেও যেমন শিব পুজো চলে, তেমনি একটা নিষ্পাপ শিশু বংশের না হয়েও পরিবারটিকে আনন্দে ভরিয়ে দিতে পারে। ভালোবাসা তো পাগলেও বোঝে, আর এ তো স্নেহকাঙ্গাল শিশু, আপন করে নিতে সময় লাগে না। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।